ঝুঁকি নিয়ে সেবা দিয়েও ১৩ মাসের প্রণোদনা পাননি চিকিৎসকরা। হোটেল সুবিধা বন্ধ হওয়ায় দুর্ভোগ। আমার পরিবারেই আমার আরো ৩টা ছোট ছোট বাচ্চা আছে। আমাকে বাসায় যেয়ে তাদের সাথেই আবার মিশতে হবে। এদের যদি কিছু হয় তাহলে আমি সারা জীবন আমার বিবেকের কাছে দায়বদ্ধ থাকবো। আমি যেখানেই থাকি আমাকে সবাইকেই আমি ঝুঁকির মধ্যেই ফেলতেছি। অনেকেরই কিন্তু অনেক টাকা আসলে প্রাপ্য, কিন্তু কেউই আসলে পায়নি। ১ বছর পরেও আমরা সেই প্রতিশ্রুতির কিন্তু খুব একটা পরিলক্ষণ দেখতে পাইনি। স্বাস্থ্য বিভাগের উদাসীনতাই দায়ী বলছে বিএমএ। অধিদপ্তর এবং মন্ত্রণালয় এতদিন থেকে তালিকাটি যাচাই বাছাই করতে পারছেন না। এটা স্বাস্থ্য মন্ত্রণালয় গড়িমসি, তাদের উদাসীনতা, তাদের ব্যর্থতার কারণে এই কাজটি হচ্ছে না। দেশে টানা 2 দিনে ১০০-র বেশি মৃত্যু। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো ৩০ লাখ। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময়, সঙ্গে আছি আমি এশা হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 1 বছরেও চট্টগ্রাম হলি ক্রিসেন্ট হাসপাতালে পুরোপুরি চালু হয়নি কোভিড চিকিৎসা। সেন্ট্রাল অক্সিজেন না থাকায় বন্ধ আইসিইউ। রোগী বাড়লে গতি আসবে কার্যক্রমে, দাবি কর্তৃপক্ষের। 25 বছরে দেশে 700 নৌ দুর্ঘটনায় 20,000 প্রাণহানি। দায়সারা তদন্ত কমিটি। ঝুলে আছে বেশিরভাগের মামলা, শীঘ্রই তালিকা করে শুনানি, বললেন অ্যাটর্নি জেনারেল। পোল্ট্রি ফার্মে মরক, অজ্ঞাত রোগে মরছে মুরগি। লোকসানের ভয়ে কম ওজনেই বিক্রি করে দিচ্ছেন খামারিরা। দ্রুত শনাক্ত না হলে বিপর্যয়ের শঙ্কা। চলে গেলেন বাংলা চলচ্চিত্রের সোনালী দিনের জনপ্রিয় নায়ক ওয়াসিম। কিডনি জটিলতা সহ নানা রোগে ভুগছিলেন। আজ বনানী কবরস্থানে দাফন। জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে সেবা দেওয়ার পরও প্রাপ্তির খাতা শূন্য সম্মুখ সারির কোভিড চিকিৎসকদের। কথা ছিল প্রণোদনা, সম্মানী, ক্ষতিপূরণ সহ নানা সুবিধা দেওয়া হবে, অথচ বিগত ১৩ মাসে কিছুই পাননি ৯৫%-এর বেশি চিকিৎসক। সমস্যা সমাধানে স্বাস্থ্য বিভাগের উদাসীনতাকেই দায়ী করছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। মুজাহিদ শুভর রিপোর্ট। মুগদা হাসপাতালের আইসিইউতে কর্মরত মেডিকেল অফিসার উম্মে হুমায়রা দেশে করোনা শনাক্তের শুরু থেকে দায়িত্ব পালন করছেন। কোভিড-19-এ আক্রান্ত হয়েছেন 2 দফা, অথচ আবাসিক ও সম্মানী ভাতা বাবদ সরকারের কাছে পাওনা 2 লক্ষাধিক টাকার কানাকড়িও পাননি। পরিবার চালিয়ে একটা উদ্বৃত্ত আরেকটা বাসা মেনটেন করা কিন্তু আমাদের জন্য কষ্টকর। অনেকেরই কিন্তু অনেক টাকা আসলে প্রাপ্য, কিন্তু কেউই আসলে পায়নি। প্রণোদনা পাবে, এই চিকিৎসকদের থাকা খাওয়ার জন্য আলাদা করে বাসস্থান পাবে, হোটেল পাবে এবং প্রতিদিনের খরচ বাবদ এক্সট্রা কিছু টাকা পাবে। 1 বছর পরেও আমরা সেই প্রতিশ্রুতির কিন্তু খুব একটা পরিলক্ষণ দেখতে পাইনি। 25শে মার্চ পর্যন্ত শুধু মুগদা হাসপাতালেই আবাসিক ভাতা ও সম্মানী বাবদ চিকিৎসকদের বকেয়া 72 লাখ টাকা। দেশের 95% চিকিৎসক এই বাস্তবতার শিকার। এর মধ্যে গত বছরের আগস্টে হোটেল সুবিধা বাতিল হয়ে যাওয়ায় ঝুঁকিতে পড়ে চিকিৎসকদের পরিবার। এদিকে বৃহস্পতিবার সোহরাওয়ার্দী হাসপাতালের আইসিইউতে মারা যায় কোভিড চিকিৎসক ডাক্তার কামরুজ্জামানের শ্বশুর। একই হাসপাতালে শনিবার মারা যায় ডাক্তার সজলের শ্বশুর এবং বর্তমানে ভর্তি আছে ডাক্তার সুপর্ণার বাবা। ভাতা না পেলেও পরিবারের প্রতিটি সদস্য কোভিডের ঝুঁকিতে পড়ায় অসহায় বোধ করছেন তারা। আমার পরিবারেই আমার আরো 3টা ছোট ছোট বাচ্চা আছে। আমাকে বাসায় যেয়ে তাদের সাথেই আবার মিশতে হবে। এটা আমার কিছু করার নাই, কিন্তু এদের যদি কিছু হয় তাহলে আমি সারা জীবন আমার বিবেকের কাছে দায়বদ্ধ থাকবো। বাসার বাচ্চা এবং আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা সবাই বয়স্ক। আমি যেখানেই থাকি আমাকে সবাইকেই আমি ঝুঁকির মধ্যে ফেলতেছি। নিজে তো ঝুঁকির মধ্যে আছি। প্রধানমন্ত্রী ঘোষণা দিলেও স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের উদাসীনতার কারণেই চিকিৎসকরা সবকিছু থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ বিএমএ মহাসচিবের। আমরা অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, তারা বলেছে যে আমরা টাকা নিয়ে প্রস্তুত আছি, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তালিকা না গেলে তারা করবে না। অধিদপ্তর এবং মন্ত্রণালয় এতদিন থেকে তালিকাটি যাচাই বাছাই করতে পারছেন না। এটা স্বাস্থ্য মন্ত্রণালয় গড়িমসি, তাদের উদাসীনতা, তাদের সমন্বয়হীনতা, এক কথায় তাদের ব্যর্থতার কারণে এই কাজটি হচ্ছে না। কোভিডে গত 13 মাসে 5 জন ডেন্টিস্ট সহ মারা গেছেন মোট 144 জন চিকিৎসক, অথচ মারা যাওয়া প্রথম চিকিৎসক ডক্টর মঈন ছাড়া ক্ষতিপূরণ পাননি কেউই। নানান প্রতিবন্ধকতার সঙ্গে প্রচণ্ড মানসিক চাপ নিয়ে এমন সেবা কতদিন চালিয়ে যাওয়া সম্ভব, এমনটি প্রশ্ন এখন চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।
নানামুখী সংকটে এক বছরেও চট্টগ্রামের হলি ক্রিসেন্ট হাসপাতালটি করোনা আক্রান্ত রোগীদের সেবায় পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। সেন্ট্রাল অক্সিজেন না থাকায় দেয়া যায়নি আইসিইউ সেবা। তবে হাসপাতালটি পুরোপুরি সেবা দিতে প্রস্তুত বলে দাবি বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্রতিদিনই চট্টগ্রামে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, সেই সাথে বাড়ছে মৃত্যুহারও। পর্যাপ্ত চিকিৎসা সেবা, অক্সিজেন কিংবা আইসিইউ না পেয়ে প্রাণ হারাতে হচ্ছে করোনা রোগীদের। এত কিছুর মধ্যে 10টি আইসিইউ সহ 100 শয্যার হলি ক্রিসেন্ট হাসপাতালের চিত্র সম্পূর্ণ ভিন্ন। একজন রোগীও ভর্তি নেই হাসপাতালটিতে, অথচ হাহাকার চলছে একটি আইসিইউ এর জন্য। বাস্তব চিত্র হচ্ছে আইসিইউ যন্ত্রপাতি থাকলেও তা কার্যকর নয়। সেন্ট্রাল অক্সিজেন না থাকায় ভেন্টিলেটর সাপোর্টের সুযোগ নেই এই হাসপাতালে। কয়েকজন রোগীকে হয়তো অক্সিজেন সুবিধা দেওয়া যাবে, তাও সিলিন্ডারের সাহায্যে। সেই সাথে চিকিৎসক, নার্স, কর্মচারী সংকট তো রয়েছেই। তবে রোগী ভর্তি নিতে হাসপাতালটি প্রস্তুত বলে দাবি কনসালটেন্টের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হলি ক্রিসেন্ট হসপিটালকে সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে প্রস্তুতি রাখার জন্য বলেছেন। আমরা সেভাবে প্রস্তুত আছি। একটা তদন্ত কমিটি হয়েছে, ওইটা হওয়ার পরে আইসিইউ এখন রোগী দিতে পারবে না। আইসিইউর জন্য সেন্ট্রাল অক্সিজেন লাগে। বেসরকারি হাসপাতাল হওয়ায় সরকারিভাবে হাসপাতালটিতে সেন্ট্রাল অক্সিজেন বসানোর কোনো সুযোগ নেই বলে জানান জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক। বিভিন্ন কারণে এটা জেনারেল হাসপাতালে ইউনিট 2 হিসেবে আমরা বাধ্যগতভাবে এটা চালাচ্ছি, কিন্তু এটা যেহেতু সরকারি স্থাপনা না, এখানে কিন্তু সরকারিভাবে প্ল্যান্ড হবে না, হলেও এটা বেসরকারি ডোনেশন হবে। এত সমস্যা থাকলেও বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দাবি, করোনা আক্রান্ত রোগীর চাপ বেশি হলে হাসপাতালটি পুরোপুরি সেবা দিতে সক্ষম। 100 শয্যার এই হাসপাতালটি আমরা রোগী ভর্তি করে চালাতে পারবো। সেখানে চিকিৎসক, নার্স এবং আইসিইউ শয্যা, ভেন্টিলেটর সবই দেওয়া আছে এবং তাদের সাথে বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে পদায়ন করা হয়েছে। গত বছরের মে মাসে অনেকটা ঘটা করে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য চালু করা হয়েছিল হলি ক্রিসেন্ট হাসপাতালটি। প্রায় এক বছরে 6 জন পুলিশ সদস্য চিকিৎসা নেন এখানে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা সংক্রমণে দেশের দ্বিতীয় ঝুঁকিপূর্ণ জেলা মুন্সিগঞ্জ, অথচ এখানে নেই কোনো আইসিইউ। পাশাপাশি উপজেলা পর্যায়ে 5টি সহ 6 হাসপাতালে করোনা ইউনিট চালু করলেও কোথাও নেই উচ্চমাত্রার হাইফ্লো অক্সিজেন সুবিধা। বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, এই করোনার ঝুঁকিপূর্ণ জেলাটিতে কিন্তু মানুষের নানা রকম দুরবস্থা বিরাজ করছে। এখানে যে চিকিৎসা ব্যবস্থা সেটি কিন্তু খুবই নাজুক অবস্থা। আপনারা দেখছেন যে অনেকে দাঁড়িয়ে আছে এখানে, এদের মধ্যে কিন্তু অনেকে টিকা দিতে এসছেন, আবার ভবনটি রয়েছে সেটি কিন্তু করোনা ইউনিট হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেই করোনা ইউনিটে কিন্তু এখন 18 জন রোগী ভর্তি রয়েছেন এবং সেখানকার যে পরিস্থিতি, সেখানে কিন্তু কোনো হাই ফ্লো অক্সিজেন ব্যবস্থা নেই। এই ভবনটির পাশে কিন্তু মাস 3 আগে লিন্ডা কোম্পানি একটি বড় অক্সিজেন ট্যাঙ্ক বসিয়েছেন, কিন্তু সেই ট্যাঙ্কি থেকে যে এই সংযোগ সেটি কিন্তু এখনো চালু করতে পারেননি এবং যে কারণে কিন্তু এই হাই ফ্লো ও যে উচ্চ মাত্রার যে অক্সিজেন ব্যবস্থা সেটি চালু করা যায়নি। এখন এই হসপিটালে যে সিলিন্ডার অক্সিজেন রয়েছে সেখানে কিন্তু পার মিনিটে মাত্র 10 লিটার দেওয়া যাচ্ছে, কিন্তু যারা এখানে করোনা রোগী তাদের কিন্তু তাতে তেমন সুবিধা হচ্ছে না। এই কারণে কিন্তু অনেকেই ঢাকায় রেফার করতে হচ্ছে, কিন্তু ঢাকায় রেফার করতে গিয়ে যে সমস্যাটি হচ্ছে যে ঢাকায় কোনো সিট খালি পাওয়া যাচ্ছে না। এই নাজুক পরিস্থিতি এখানে বিরাজ করছে এবং জেলার যে 5টি উপজেলা রয়েছে সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু 5 বেডের একটি করে করোনা ইউনিট চালু করা হয়েছে এবং সেখানকার অবস্থা কিন্তু আরো নাজুক অবস্থা। এবং এখানে যে অক্সিজেন জেনারেটর, যেটি বাতাস থেকে সরাসরি অক্সিজেন ধারণ করতে পারে, এরকম 10টি মেশিন কিন্তু গতকাল ব্যক্তিগত উদ্যোগে এখানকার যে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সচিব অর্থ বিভাগের আসাদুল ইসলাম সাহেব ব্যবস্থা করেছেন। এর আগে আরো 4টি ছিল, কিন্তু সেগুলো পার মিনিটে মাত্র 5 লিটার অক্সিজেন গ্রহণ করা সম্ভব। কিন্তু এই যে করোনা রোগী, তাদের প্রচুর অক্সিজেন দরকার হচ্ছে, কিন্তু সেটি করা যাচ্ছে না। এবং মুন্সিগঞ্জে যে দ্বিতীয় ধাপের যে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে সেখানে কিন্তু 2600-র মতো লোককে ভ্যাকসিন দেওয়া হয়েছে, কিন্তু দেওয়া হয়েছে 46 জনেরও বেশি লোককে। এবং এর বাইরে যে এখানকার লাইফ সাপোর্ট যে ব্যবস্থা, ভেন্টিলেশন, সেটি কিন্তু এখনো চালু করা যায়নি। কিন্তু বছরখানেক আগে থেকে নানা রকম আশ্বাস দিচ্ছে যে এই গুরুত্বপূর্ণ জেলাটি, যেখানে প্রথম থেকে করোনার
হটস্পট হিসাবে পরিচিত ছিল, সেখানে কিন্তু দ্বিতীয় ধাপেও দ্বিতীয় ঢেউও কিন্তু করোনার ভয়াবহ রূপ আকার ধারণ করেছে। এ পর্যন্ত 70 জনের প্রাণ চলে গেছে এবং 53শোরও বেশি লোকের করোনা শনাক্ত হয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে কিন্তু এখনো এখানে আইসিইউ ব্যবস্থা চালু করা যায়নি, অথচ এর চেয়ে অনেক কম গুরুত্বপূর্ণ জেলাগুলোতে কিন্তু আইসিইউ ব্যবস্থা ইতিমধ্যে চালু হয়েছে। তো এইসব কারণে কিন্তু মুন্সিগঞ্জ জেলাবাসীর মধ্যে একটা চরম ক্ষোভ বিরাজ করছে। এই ছিল এখানকার করোনা পরিস্থিতি সর্বশেষ। এশা, করোনা সংক্রমণ ও তা মোকাবেলায় হাসপাতালগুলোর দুরবস্থার খবর জানাচ্ছিলেন মুন্সিগঞ্জ থেকে সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিনে রাজধানীর পরিস্থিতি জানাতে এই মুহূর্তে বিজয় সরণিতে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাকির, এসে আপনি জানেন লকডাউনের পঞ্চম দিনে আমি এখন আছি রাজধানীর বিজয় সরণি এলাকায়। এই দিক থেকে এই পয়েন্টটি মূলত চারদিকে যাওয়ার জন্য ব্যবহৃত হয়। তো আমরা সকাল থেকে লক্ষ্য করছি এই পয়েন্টটিতে বেশ কিছু গাড়ির যাতায়াত বেড়েছে, অর্থাৎ গত 4 দিনের তুলনায় আজ গাড়ির চাপ কিছুটা বেশি। এখানে কর্তব্যরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেটি বলছেন যে গত 4 দিনের তুলনায় আজ গাড়ির সংখ্যা বেড়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথম দিকে তৎপর না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারাও কিন্তু প্রতিটি গাড়ি বা প্রতিটি যানবাহনে করে কে কোথায় যাচ্ছেন, কি কাজে বেরোচ্ছেন সে বিষয়টি কিন্তু তারা দেখভাল করছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে সিএনজি মোটর সাইকেলে করে অনেক আরোহী কিন্তু ইতিমধ্যে এই রাস্তা পাড়ি দিয়েছেন, যারা আসলে সরকার ঘোষিত যে জরুরি পরিষেবাগুলো ছিল সেই পরিষেবার আওতায় পড়েন না। অর্থাৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু সংখ্যক মানুষ এই রাস্তা ব্যবহার করে যাতায়াত করেছেন। সুতরাং বলা চলে যে গত 4 দিনের তুলনায় লকডাউনের আজকে অনেক গাড়ি চলাচল বেড়েছে, পাশাপাশি মানুষেরও আনাগোনা বেড়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এখানে এই মোড় ব্যবহার করে, অর্থাৎ এই পয়েন্টটি ব্যবহার করে যেদিকেই গাড়ি যাচ্ছে না কেন তারা সেটি চেক করছেন। পাশাপাশি তারা দেখছেন যে আসলে যারা বের হয়েছেন রাস্তায় তারা কি কারণে বের হয়েছেন সে বিষয়টি পর্যাপ্ত পরিমাণে চেক করার পরেই তারা হচ্ছে এখানে এই দিক দিয়ে চলাচলকারী গাড়িগুলোকে যাতায়াত করতে দিচ্ছেন। আমরা দেখতে পেয়েছি অনেককে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মানে আটকেও দিয়েছেন তারা, অর্থাৎ তারা যদি যৌক্তিক কারণ দেখাতে না পারেন সে ধরনের পথচারীদেরকে কিন্তু ফিরিয়েও দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে জরুরি সেবা বা যেটাই বলি, আজ কিন্তু গাড়ির চাপ গত 3 দিন বা 4 দিনের তুলনায় অনেকটাই বেশি। পাশাপাশি পথচারীরাও কিন্তু তারা নির্দিষ্ট কারণ দেখিয়ে অনেকেই কিন্তু এই পথ পাড়ি দিয়ে নানা গন্তব্যে যাচ্ছেন। সুতরাং বলা চলে গত 4 দিনের তুলনায় আজকে লকডাউনের মধ্যেও গাড়ির বা পথচারীদের চাপ বেশি। এবং আমরা অন্যান্য পয়েন্ট যেগুলো রয়েছে রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট থেকে শুরু করে প্রতিটি পয়েন্টেই দেখেছি পথচারীদের ভিড় রয়েছে, পাশাপাশি গাড়ির চাপও কিছুটা রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যেই যাতায়াতকারী চলাচলকারী গাড়ির যারা চলাচল করছেন তাদেরকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন, অর্থাৎ তাদের যৌক্তিক কোনো কারণ থাকলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে এই পথ ব্যবহার করে কোনো দিকে যেতে দিচ্ছেন। এই ছিল রাজধানীর বিজয় সরণি থেকে লকডাউনের পঞ্চম দিনের সর্বশেষ পরিস্থিতি। সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিনে রাজধানীর পরিস্থিতি এবং সড়কে যান চলাচলের খবর জানাচ্ছিলেন বিজয় সরণি থেকে সহকর্মী শাকির আহমেদ। মধ্যপ্রাচ্য সহ 5 দেশে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইটের টিকিট বিক্রি শুরু আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাদাত, গত 14 তারিখ থেকে সর্বাত্মক যে লকডাউন দেওয়া হয়েছে সেই লকডাউনের পর আন্তর্জাতিক যে ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে, বিশেষ অনুরোধে আপনি জানেন যে আসলে মধ্যপ্রাচ্য সহ 5টি দেশের ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে গতকালকে। কিন্তু গতকালকে চালু করার পর থেকেই বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, যে নির্ধারিত যে ফ্লাইট ছিল প্রায় 14টি ফ্লাইট, তার মধ্যে 7টি ফ্লাইটই গতকালকে বাতিল ঘোষণা করা হয়েছে। এবং আজ থেকে গতকালকেও তারা এসেছিলেন রাজধানীর কারওয়ান বাজারে সাউদি এয়ারলাইন্সে, যারা কিনা এই 14 তারিখ 15, 16, 17, 18 এবং 21 তারিখ পর্যন্ত যারা টিকিট এরই মধ্যে কেটে রেখেছিলেন, তাদের ফ্লাইট যাদের বাতিল হয়েছে তারাই মূলত গতকালকে এখানে ভিড় করেছিলেন। এবং গতকালকে আপনি জানেন যে আসলে ল্যান্ডিং শিডিউল না পাওয়ায় বেশ কয়েকটি ফ্লাইটও বাতিল করা হয়েছে। সাউদি এয়ারলাইন্স বলছে যে আজকে থেকে তারা আবার পুনরায় টিকিট দেওয়া শুরু করবে এবং যাদের টিকিট এরই মধ্যে কাটা ছিল তারা টিকিট দেওয়া হবে। সেই টিকিট সংগ্রহ করতে মূলত তারা এখন ভিড় করছেন রাজধানী কারওয়ান বাজারের সাউদি এয়ারলাইন্সের সামনে। এরই মধ্যে গতকালকে অনেকেই নিশ্চিত ভেবে এসেছিলেন যাদের ফ্লাইট নিশ্চিত, এমন সংখ্যায় কিন্তু বেশি। আপনি জানেন যে সারা দেশে যে কঠোর লকডাউন চলছে, সেই লকডাউন কঠোরতার মধ্যেই কিন্তু বিভিন্ন জেলা থেকে তারা কেউ নানানভাবে পরিবহন সংকট থাকার পরও তারা কিন্তু ঢাকায় এসে পৌঁছেছেন।
কিন্তু এখন পর্যন্ত তাদের নিশ্চয়তা এখন পর্যন্ত দেওয়া হয়নি যে কখন নাগাদ তারা হাতে টিকিট পাবেন এবং তাদের যাওয়া কখন নাগাদ নিশ্চিত হবে। সে অপেক্ষায় কিন্তু তারা এখন পর্যন্ত বসে আছেন এই কারণ বাজারে সাউদি এয়ারলাইন্সের সামনে। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি তারা বলছেন যে 10টার পর থেকে যে টিকিট কার্যক্রম সেটি শুরু করবেন এবং তারা দাবি জানিয়েছেন যে এখন পর্যন্ত যাদের ভিসা এবং আকামার মেয়াদ এরই মধ্যে শেষ হয়ে গেছে এবং যাদের 1 থেকে 2 দিন বাকি রয়েছে সেই সমস্ত যাত্রীদেরকে আগেভাগে যেন টিকিট দেওয়া নিশ্চিত করা হয়। আপনি জানেন যে আসলে গতকালকে এই টিকিটের দাবিতেই কিন্তু বিক্ষোভ করেছিল যারা সৌদি প্রবাসী রয়েছেন, তারা কারণ বাজারে সড়ক অবরোধ করেছে। শেষ পর্যন্ত অর্থাৎ সাউদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছিল যে আজ থেকে তারা এই টিকিট কার্যক্রম শুরু করবেন, কিন্তু কখন নাগাদ এই ফ্লাইট কার্যক্রম শুরু হবে আবারও সাউদি এয়ারলাইন্সের সেটি এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। মূলত এই এই ভাইরাসের সংক্রমণের সময় যে কঠোর লকডাউন দিয়েছে সেই বিধিনিষেধ কিংবা স্বাস্থ্যবিধি আসলে এই সাধারণ মানুষ যারা সৌদি প্রবাসী যারা রয়েছেন তারা কিন্তু এখানে মানা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। কেউ কিন্তু আসলে স্বাস্থ্যবিধি মেনে যে অপেক্ষা করার সেটি কারণ সম্ভব হচ্ছে না, কারণ আপনি জানেন যে আসলে এই সময়ের মধ্যে প্রায় 30,000-এর মতো যাত্রী রয়েছে, তারা কিন্তু এই লকডাউনের জন্য আটকা পড়েছেন। ফলে তারাও কিন্তু নির্ধারিত সময় যাওয়া নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারা চাচ্ছেন যে আসলে এই লকডাউন অর্থাৎ এই বিশেষ ফ্লাইটের মধ্যেই তারা নির্ধারিত সময় তারা সৌদিতে ফিরে কাজে যোগ দিতে চান। এই ছিল এখন পর্যন্ত রাজধানীর কারণ বাজার থেকে সাউদি এয়ারলাইন্সের সামনে থেকে টিকিট বিক্রির সবশেষ খবর। মধ্যপ্রাচ্য সহ 5 দেশের প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইটের টিকিট বিক্রির খবর জানাচ্ছিলেন রাজধানীর কারওয়ান বাজার থেকে সহকর্মী সাদাত রহমতুল্লাহ। চলে গেলেন বাংলা চলচ্চিত্রের সোনালী দিনের জনপ্রিয় নায়ক ওয়াসিম। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি। শনিবার মধ্যরাতে অবস্থা খারাপ হলে হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ বাদ জোহর বনানী কবরস্থানে দাফন করা হবে গুণী এই অভিনেতাকে। দীর্ঘদিন লিভার ও মস্তিষ্কজনিত রোগে ভুগছিলেন 74 বছর বয়সী ওয়াসিম। শনিবার মধ্যরাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় হাসপাতালে। সেখানেই না ফেরার দেশে পাড়ি দেন সোনালী যুগের এই জনপ্রিয় নায়ক। ওনার পালস বিপি এগুলো মনিটর করার পর তারপরে ইসিজি করি, কোনো কিছু পাইনি, আমরা সবকিছু জিরো পেয়েছি, কাজে উনি পথের মধ্যে মারা গেছে। মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। বাংলা সিনেমায় ওয়াসিমের অবদান স্মরণ করে তিনি বলেন, তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। সুপারহিট ছবি, সে রাজকীয় ছবি বলতেই ওয়াসিমের ছবি দেখার জন্য, তলোয়ার ফাইট দেখার জন্য আমরা ছোটবেলায় হলে যেতাম, আমার মনে আছে। তো এই ওয়াসিম ভাই এমন ভালো মানুষ এবং এত তাড়াতাড়ি চলে যাবেন এটা ভাবতে পারছি না। পরিবারের পক্ষ থেকে জানানো হয় রোববার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে দ্বিতীয় জানাজার নামাজ শেষে বিকেলে সেখানেই সমাহিত করা হবে নায়ক ওয়াসিমকে। ফার্স্ট নামাজের জানাজা সেটা হবে গুলশান আজাদ মসজিদে, এবং সেকেন্ড জানাজা ওনার যেটা হবে সেটা হচ্ছে বনানী কবরস্থানে। লকডাউনের কারণে এবং এফডিসি বন্ধ হওয়ার কারণে ওখানে আমরা জানাজা করার কোনো সুযোগ পাচ্ছি না। করোনা পরিস্থিতি বিবেচনায় ওয়াসিমের দীর্ঘদিনের কর্মক্ষেত্র এফডিসিতে মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য না নেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা 30 লাখ ছাড়িয়েছে। একই সঙ্গে আক্রান্তের সংখ্যা প্রায় 14,11 লাখ। পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি যুক্তরাষ্ট্র, ভারত এবং ব্রাজিলে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মারা গেছে 5,80,000-এর বেশি। দেশটিতে এখনও প্রায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন গড়ে 1000 মানুষ। আক্রান্ত ও মৃতের সংখ্যা বিবেচনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন 1,75,000-এর উপরে। শনিবারে একদিনেই দেশটিতে শনাক্ত হয়েছে 2,33,000-এর বেশি। করোনায় সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত প্রাণহানি প্রায় 3,70,000। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ব্রাজিলে প্রায় প্রতিদিনই মারা যাচ্ছেন 3,000-এর বেশি মানুষ। গত 25 বছরে দেশের 700 নৌ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 20,000 মানুষ। দুর্ঘটনায় শতাধিক তদন্ত কমিটি হলেও প্রতিবেদন প্রকাশ হয়েছে হাতে গোনা কয়েকটির। দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে করা মামলাগুলো ঝুলে আছে বছরের পর বছর। অ্যাটর্নি জেনারেল বলেছেন, শীঘ্রই তালিকা করে নৌ দুর্ঘটনার মামলার শুনানি হবে। মার্জিয়া মুমুর রিমোট ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান মিন্টু। নদীমাতৃক বাংলাদেশে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম নৌপথ। তুলনায় সাশ্রয়ী হওয়ায় যাত্রী ও পণ্য পরিবহনের একটি বড় অংশ হয়ে থাকে নদীপথে।
সরকারি হিসেব মতে দেশের ৩৫% মানুষ নদীপথে যাতায়াত করে। এমনি যাত্রাপথে এখন পর্যন্ত ৫৭০টি জলযানের সলিল সমাধি ঘটেছে, প্রাণ হারিয়েছে ১০,০০০-এরও বেশি মানুষ। কিন্তু এসব নৌ দুর্ঘটনায় যে ২৫ শতাধিক বেশি তদন্ত কমিটি হয়েছে, হাতে গোনা মাত্র কয়েকটিরই রিপোর্ট প্রকাশিত হয়েছে। সুপারিশমালার বাস্তবায়ন ঘটেছে আরও কম। নৌ দুর্ঘটনা ও প্রাণহানির জন্য একটি স্বার্থান্বেষী মহলকে দায়ী করেছেন নৌ পুলিশের ডিআইজি। কোনোখানে আপনার ড্রাফটিং কম, সেখানে ড্রেজিং না করে যেখানে আপনার স্বার্থান্বেষী মানুষের প্রয়োজন বালু উত্তোলন করা, সেখানে বেশি ড্রেজিং হচ্ছে। এই সমস্ত জায়গাতে যে সমস্ত নৌগুলো যান চলাচল করে তারা বিভিন্ন রকমের ঘূর্ণির সম্মুখীন হচ্ছে। এই দুর্যোগটা মানসিক কিছুটা এক্সপেডাইট করতেছে। এই জায়গাগুলোকে যদি ডিসিপ্লিন না করা যায় তাহলে যেটা হয় প্রত্যেকে তখন ক্ষতিগ্রস্ত হয়। এদিকে নৌ দুর্ঘটনায় করা মামলাগুলো অনিশ্চিতভাবে ঝুলে আছে বিচারালয়ে। ২০০৩ সালে মেঘনায় এমবি নাসরিন ১ লঞ্চডুবির পর ৬৪১ জনের মরদেহ উদ্ধার হয়েছিল। বিআইডব্লিউর তদন্তে অতিরিক্ত যাত্রী ও মাল বোঝাইয়ের কারণে তলা ফেটে দুর্ঘটনার বিষয়টি চিহ্নিত হলেও ঘটনার ১৮ বছর পরও মেলেনি বিচার। এমন ব্যাখ্যা পিনাক ৬ সহ উচ্চ আদালতে ঝুলে থাকা অন্তত ডজন খানেক মামলারও। নৌ দুর্ঘটনার কারণে যে মামলাগুলো হচ্ছে সেগুলো কিন্তু ক্ষতিপূরণ হচ্ছে। তারপর নৌ আদালতে যে মামলা হচ্ছে এই মামলাগুলো অনেক সময় শেষ হয়ে যাচ্ছে ওইখানেই ক্ষতিপূরণ দিয়ে। আপনার যেই বললেন আমি সেগুলো সব খুঁজে বের করে শুনানির চেষ্টা করবো আমি। দেশে বর্তমানে ৬,০০০ কিলোমিটার নৌপথ রয়েছে, যার বেশিরভাগই এখনো অরক্ষিত। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। দেশের মুরগির খামারিদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। প্রায় ৮ মাস ধরে অজ্ঞাত রোগে কোনো না কোনো খামারে মরে যাচ্ছে সব মুরগি। বেঁচে গেলেও প্রত্যাশা অনুযায়ী ওজন বাড়ছে না। লোকসানের ভয়ে কম ওজনের মুরগি বিক্রি করে দিচ্ছেন খামারিরা। দ্রুত শনাক্ত করতে না পারলে বিপর্যয়ের আশঙ্কা খাত সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। ১ মাস আগে আমার এই খামারে আপনার ৮,০০০ মুরগি ক্যাপাসিটি, এই ৮,০০০ মুরগি পুরো মুরগি মারা যায়। আমি অনেক ডাক্তারের কাছে গেছি, অনেক ল্যাবে টেস্ট করছি, কোনো ডাক্তাররা কোনো রোগ নির্ণয় করতে পারলো না। ২৮ বছরের ব্যবসায় এত বড় ধাক্কা আগে খাননি রূপগঞ্জের শফিকুল ইসলাম। খামার করেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেন, তাই আবার করেছেন বিনিয়োগ। কিন্তু অজানা রোগের তাণ্ডবে পুঁজি হারিয়ে এখন অন্যের খামারে চাকরি করেন ময়মনসিংহের আব্দুল মান্নান। ৪ বেলা করে টোটাল মারা গেছে। কি রোগ হয়েছে এই রোগ এই ধরতে নাকি? মুরগির খামারে এমন অজ্ঞাত এক রোগ ছড়াচ্ছে আতঙ্ক। ১ থেকে ৪৫ দিন বয়সী মুরগির মধ্যে দেখা দেয়া রোগটি গত ৮ মাসে বহু খামার উজাড় করেছে। আক্রান্ত মুরগি বেঁচে থাকলেও পূর্ণাঙ্গ বয়সে প্রত্যাশার চেয়ে ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজন কম হয়। মুরগির বয়স ২৮ দিন, ওজন হবে ১৩০০ গ্রাম থেকে ১৪০০ গ্রাম। কালকে দুপুর থেকে বাচ্চাগুলি হঠাৎ জিম মেরে বসে থাকে, আদার খায় না। মহামারী আকারে না হলেও এই রোগটি ছড়িয়ে পড়ছে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে। পোল্ট্রি শিল্প রক্ষায় দ্রুত এই রোগ শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি এ খাত সংশ্লিষ্টদের। খুবই খারাপ অবস্থা ছিল ফেব্রুয়ারি মার্চে, এটা একটু প্রকোপটা কমে এসেছে। ভাইরাসের কাজে এটা মিউটেট করে। এইটা কি ধরনের ভাইরাস আইডেন্টিফাই করে সেটার জন্য যে ধরনের ভ্যাকসিন গুলো দরকার, সে ভ্যাকসিন গুলো ইমিডিয়েটলি বিদেশ থেকে আনার ব্যবস্থা করতে হবে। এই রোগে আক্রান্ত মুরগির হাত পা বুক শুকিয়ে যায়, শ্বাসকষ্ট হয়, লিভার ফুলে যায়, অন্ত্রে ঘা হয়। প্রচলিত কোনো ওষুধে এর উপশম হয় না। যে খামারটা অ্যাটাক করতেছে এমনও দেখা গেছে যে 100% মারা গেছে। আমাদের দেশে এফএও আছে, ওদের যদি বলা হয় ঠিক আছে এটা হচ্ছে বিভিন্ন জায়গায়, আপনি একটু আপনারা দায়িত্ব নিয়ে রোগটা নির্ণয় করে দেন। আমাদের এর আগে যখন আমার বার্ড ফ্লু হলো, এভিয়ান হলো, তারা কিন্তু অনেক দায়িত্ব পালন করছে। সহজে প্রোটিনের যোগান দেয় এসব খামারে মাঝে মাঝেই দেখা দেয় অজ্ঞাত রোগবালাই, যাতে অনেক খামারই নিঃস্ব হয়ে যায়। আবার কেউ কেউ ২-১ ধাক্কায় পার পেলেও দীর্ঘদিন টিকে থাকা সম্ভব হয় না খামার ব্যবসায়। তাই সরকারকে দ্রুততম সময়ে রোগ শনাক্তকরণে আরও উদ্যোগী হওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ফের অস্থির হয়ে উঠেছে নওগাঁর চালের মোকাম। প্রকারভেদে সব ধরনের চাল কেজিতে ৪ থেকে ৫ টাকা বেড়েছে। লকডাউনে পরিবহন খরচ বাড়ায় দর বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। চালসহ নিত্যপণ্যের দাম অতিরিক্ত নেওয়া হলেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রশাসনের। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার 14 এপ্রিল থেকে দ্বিতীয় দফা কঠোর বিধিনিষেধ আরোপ করার পর থেকেই বাড়তে শুরু করে চালের দর। নওগাঁর চালের পাইকারি মোকামে বস্তা প্রতি ২৫০ টাকা পর্যন্ত বাড়িয়ে দেন মিলাররা। পাইকারি বাজারে বাড়ানো চালের দরে প্রভাব পড়ে খুচরা বাজারেও। প্রকারভেদে প্রতি কেজি চাল ৪ থেকে ৫ টাকা বেশিতে কিনতে হচ্ছে ক্রেতাদের। মাসে ৩০ কেজি চাল লাগে, চালের দাম বাড়লে তাহলে আমরা কিনা খাবো কিভাবে? দাম বেড়ে গেছে,
আমরা খেটে খাওয়া মানুষ, আমরা কিনতে পারছি না। আয় আমাদের বাড়তেছে না, কিন্তু চাউলের দাম ঊর্ধ্বগতি, মহাজনেরা এইসব চাউলের দাম বৃদ্ধি করে দিচ্ছে। হঠাৎ দর বৃদ্ধিতে খুচরা বাজারে চাল বিক্রিতে হিমশিম খাওয়ার কথা বলছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। দাম বৃদ্ধির কারণে বাজারে এখন ক্রেতা অনেক কম, আমাদের বেচা কিনা সেরকম হচ্ছে না। 50 কেজি বস্তার উপর 1 থেকে 150 টাকা বৃদ্ধি পেয়েছে বাজার আজকের দর। আর আমাদের খুচরা বাজার একেবারেই সীমিত আকারে বেচা কেনা চলছে, তার কারণে কাস্টমার নাই বললেই চলে। আর দর বৃদ্ধির জন্য কঠোর বিধিনিষেধে পরিবহনে অতিরিক্ত ভাড়ার অজুহাত দেখাচ্ছেন মালিক সমিতি। এক সাইডে চাউল নিয়ে যেতে হচ্ছে, আসার সময় ফাঁকা আসতে হচ্ছে। এই অজুহাতে প্রতি ট্রাকের ভাড়া 3 থেকে 4 হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। যেহেতু কস্টিংটা বৃদ্ধি পাচ্ছে, খরচ বাড়ছে, সঙ্গত কারণে এই বাড়তি খরচ সেটা চাউলের উপরই গিয়ে দাঁড়াবে। নওগাঁর আড়ত থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গড়ে প্রতিদিন 70 থেকে 80 ট্রাক চাল সরবরাহ করা হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। লকডাউনে খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মৌসুমি ফল ব্যবসায়ী ও কৃষক। উৎপাদিত ফলের চাহিদা কম থাকায় কমেছে বিক্রিও। আনারস পেঁপে নষ্ট হয়ে যাচ্ছে বাগানে। এ বিষয়ে বিস্তারিত জানাতে খাগড়াছড়ি বাজারে আছেন সহকর্মী জিতেন বড়ুয়া। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জিতেন। ধন্যবাদ এশা। আমি এখন দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি পৌর শহরের প্রধান বাণিজ্য কেন্দ্র মিউনিসিপাল মার্কেটের পাশে ফলের আড়তে। এখানে ফল ব্যবসায়ীরা লকডাউনের কারণে তাদের ফল বিক্রি করতে পারছে না। খাগড়াছড়িতে 20,000 হেক্টর জমিতে প্রায় 80,000 মেট্রিক টন আনারস উৎপন্ন হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে এবং চাষিরা অভিযোগ করছেন লকডাউনের কারণে তারা তাদের মাঠে কর্তনকৃত আনারস বাজারজাত করতে পারছে না। যানবাহনের অভাবে প্রচুর আনারস এবার উৎপন্ন হয়েছে। খাগড়াছড়িতে মাটি, আবহাওয়া ও জলবায়ুর কারণে সুবিধার কারণে এবার প্রচুর আনারস উৎপন্ন হয়েছে, কিন্তু মহামারী করোনার কারণে এইসব লকডাউনের ফলে পরিবহনের অসুবিধার কারণে চাষি এবং ব্যবসায়ীরা তাদের ফল বাজারজাত করতে পারছে না। ফলে অনেক আনারস এখানে নষ্ট হয়ে গেছে। সকালবেলা আমরা দেখেছি পৌরসভার গাড়ি করে পচা আনারসগুলো অন্যত্র সরিয়ে নিয়ে গেছে। ব্যবসায়ীরা জানান প্রতিটি আনারস তাদের ক্রয় করতে লেগেছে 10 টাকা করে, কিন্তু বিক্রি করছে 5 টাকা করে। এখানে তারা 5 টাকা করে লস দিচ্ছে। তারপরেও ব্যবসায়ীরা তাদের ক্ষতি পুষিয়ে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। খাগড়াছড়িতে কোনো হিমাগার বা ফল প্রক্রিয়াজাতকরণ কারখানা না থাকার কারণে এই জেলায় উৎপাদিত মৌসুমি ফল প্রক্রিয়াজাতকরণের অভাবে বা বাজারজাতকরণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। চাষিরা অভিযোগ করছেন খাগড়াছড়িতে বাগান থেকে তাদের উৎপাদিত ফল বাজারজাত করতে বর্তমানে 3 থেকে 4 হাজার টাকা বেশি গুনতে হচ্ছে। পরিবহন মালিক সমিতির লোকজন বলছে তাদের লকডাউনের কারণে অনেক শ্রমিক এবং গাড়ি চালক গাড়ি না চালার কারণে পরিবহন তারা দিতে পারছে না। ফলে পরিবহন সংকটের কারণেও ব্যবসায়ীরা তাদের মালামাল বাগান থেকে আনতে পারছে না। এদিকে চাষিরা যেখানে উৎপাদিত ফল তাদের বাগান থেকেই বিক্রেতা ব্যবসায়ীদের কাছে বিক্রি করত, এবার কি চাষিরা নিজেরাই খুচরা হিসেবে বাজারে আনারস নিয়ে আসছে। ফলে খাগড়াছড়িতে এই ব্যবসায়ীরা এবং চাষিরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জিতেন বড়ুয়া, সময় সংবাদ, খাগড়াছড়ি। লকডাউনে ফলের চাহিদা কম থাকায় কমেছে বেচা বিক্রি। সে বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন খাগড়াছড়ি থেকে সহকর্মী জিতেন বড়ুয়া। 4 ধাপে লকডাউন শিথিলের চূড়ান্ত ধাপে প্রবেশ করেছে পর্তুগাল। দেশটিতে সোমবার থেকে খুলছে শপিং মল, নাগরিক সেবা কেন্দ্র সহ বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান। এতে সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। লিসবন থেকে বিস্তারিত জানিয়েছেন তরিকুল হাসান আশিক। সোমবার থেকে স্বাভাবিক জীবনের অনেকটাই দ্বার প্রান্তে পর্তুগাল। শপিং মল সহ অনেক বড় বড় প্রতিষ্ঠানই খুলছে সোমবার। দীর্ঘদিন পর ব্যবসা খোলার আশা পেয়ে অনেকটাই স্বস্তি ফিরেছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের মাঝে। তবে 4টি মিউনিসিপালে এখনও আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়তির দিকে থাকায় লকডাউন শিথিল হচ্ছে না সেই কয়েকটি সিটিতে। 3য় ধাপে যে লকডাউনের
মাত্রাটা তুলে নিচ্ছে সরকার। বাংলাদেশি কমিউনিটির অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান টুরিস্ট বান্ধব হওয়ার কারণে আমরা আশা করছি টুরিস্টরা আসলে হয়তো আমরা গত 1 বছরের অধিক সময় যে ক্ষতির সম্মুখীন হয়েছি এটা থেকে হয়তো বা কিছুটা হলেও আমরা বের হয়ে আসতে পারবো আগামী দিনগুলোতে। ইংল্যান্ড থেকে চালু হচ্ছে পর্তুগালের সরাসরি ফ্লাইট, তবে আক্রান্তের সংখ্যা বিবেচনায় স্পেনের সাথে সীমান্ত বন্ধ থাকবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। 4টি ধাপে লকডাউন শিথিলের সবশেষ ধাপ এটিই বলে মনে করছেন পর্তুগালের রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি সোজা। সবশেষ তিনি জরুরি অবস্থা বাড়ানোর প্রস্তাব করেন এবং পরবর্তীতে পার্লামেন্ট সেটির অনুমোদন দিলে প্রধানমন্ত্রী এই লকডাউনে বিধিনিষেধ কতটা শিথিল হচ্ছে এ বিষয়ে পূর্ণ বর্ণনা দেন। এছাড়া অধিক ঝুঁকিপূর্ণ দেশ থেকে পর্তুগাল ফিরলে 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন সহ এখনও বহাল থাকবে বেশ কিছু বিধিনিষেধ। এছাড়া পর্তুগালে আসা প্রত্যেক নাগরিককেই বহন করতে হবে করোনা নেগেটিভ সার্টিফিকেট। এছাড়া ভ্যাকসিন কার্যক্রমও খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে পর্তুগালে। মেয়ের মধ্যেই জ্যেষ্ঠ নাগরিকদের ভ্যাকসিন দেওয়া শেষ করে সর্বসাধারণকে ভ্যাকসিনের আওতায় আনতে কাজ করছে পর্তুগাল। অ্যাস্ট্রাজেনেকা এবং জনসন অ্যান্ড জনসনের এই ভ্যাকসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাওয়ায় এই দুটি ভ্যাকসিনের আমদানির উপরই নিষেধাজ্ঞা জারি হওয়ায় সামনে ফাইজার অ্যান্ড বায়োএনটেকের প্রতি ভরসা দেখছে পর্তুগাল। এই ডিসেম্বরে চুক্তি শেষ হলে নতুন করে অ্যাস্ট্রাজেনেকা আর জনসনের ভ্যাকসিন আমদানি করছে না ইউরোপের কোনো দেশই। এছাড়া সোমবার থেকে রেস্তোরাঁগুলোর বহিরাঙ্গনে ছাড়াও ভিতরে বসেও খেতে পারবেন ক্রেতারা, তবে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। এছাড়া মাস্ক পরার বিধানটি মানতে হবে করোনা শেষ হওয়া পর্যন্ত। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কোভিড মহামারীতে ঝুঁকি নিয়ে সেবা দিয়েও প্রণোদনা পাননি চিকিৎসকরা। হোটেল সুবিধা বন্ধে বেড়েছে দুর্ভোগ, স্বাস্থ্য বিভাগের উদাসীনতাকে দুষছেন বিএমএ। পোলট্রি ফার্মে মরক, অজ্ঞাত রোগে মরছে মুরগি। লোকসানের ভয়ে কম ওজনেই বিক্রি করে দিচ্ছেন খামারিরা, দ্রুত শনাক্ত না হলে বিপর্যয়ের শঙ্কা। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।